গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর উপন্যাস ছাদ। আজ তৃতীয় পর্ব। সুরঞ্জন বললে, তবে আর কি, জীবন ধন্য হয়ে যাবে। দীপা আসলে একটা সুযোগ খুঁজছিল, তা না হলে ও খবরটা দিতই না। দিন তিনেক হলো ওদের কথা বন্ধ। কি নিয়ে মনোমালিন্য তা এখন আর মনেও নেই। কোন কথার পিঠে কে কি কথা বলেছিল সব ভুলে গেছে। শুধু মনে আছে সকালে অফিসে যাওয়ার আগে কি নিয়ে যেন কথা কাটাকাটি হতে হতে সুরঞ্জন রেগে গিয়েছিল। তারপর অফিস চলে গিয়েছিল। ফিরে এসে লোকটার কথাই বলে না। বাধ্য হলে শুধু হু হা কিংবা না, ব্যাস। দীপাও কম জেদি নয়। অপমান লেগেছিল কিংবা অভিমান, রেগে গিয়ে দীপাও কথা বলা বন্ধ করে দিয়েছিল। এখন রাগ পড়ে গেছে, কিন্তু যেচে কথা বলতেও লজ্জা। আর নিজেকে এত সস্তা করবেই বা কেন? সুরঞ্জনের প্রকৃতিটা একটু খিটখিটে, সব ব্যাপারেই যেন অসন্তুষ্ট। অসন্তুষ্ট হবার কারণও আছে। চাকরি পাওয়ার ব্যাপারে ও কারো কোনো সাহায্য পায়নি, না বাবার না দাদার। বাবা রিটায়ার্ড মানুষ, তার কথা এখন কেই বা রাখবে। কিন্তু দাদার চেষ্টা করলে তার অফিসে নিশ্চয় একটা চাকরি জুটিয়ে দিতে পারত। অন্তত এই চাকরিটার চেয়ে ভালো কিছু। যখন প্রায় হতাশ হয়ে পড়েছে তখন দাদাকে একবার বলেছিল। দাদা উত্তর দিয়েছিল, আজকাল তো সব ইউনিয়ন টিউনিয়নের ব্যাপার, আর বিশ্বাস কর আমার সে ক্ষমতাও নেই। ব্যাস, দাদার যেন আর কোনো দায়িত্ব ছিল না। নিজের ক্ষমতায় না থাক, 5 জনকে বলতে তো পারত। দু একটা ইন্টারভিউ পেলেও বুঝতাম। কেউ কিচ্ছু করেনি। শেষে এক বন্ধুর চেষ্টায় এই চাকরিটা। সব মিলিয়ে হাতে পায় 936 টাকা। বৌদির হাতে সংসার খরচের টাকা তুলে দিয়ে ওর নিজের হাতের বিশেষ কিছু থাকে না, কারণ বিল্টুর দুধের টাকা, স্কুল টিফিন সেসবও আছে। তবু বাবা আছেন, বাবার পিএফের টাকা আছে, সেসব রাখা আছে কোম্পানি ডিবেঞ্চার কিংবা ফিক্সড ডিপোজিটে 14.5, 15%, কিছু ন্যাশনাল সেভিংসে, কিছু ব্যাংকে এফডি। সে সবই সুরঞ্জন জানে। বাবা সবই সুরঞ্জনের সঙ্গে পরামর্শ করেই করেন। বেশিরভাগই মার সঙ্গে জয়েন্টে, আইদার অর সার্ভাইভার। 2-4টেতে সুরঞ্জনকেও সই করতে হয়েছে। যদি বাবা মা দুজনই একসঙ্গে অসুখে পড়ে তখন টাকা তুলবে কে? সোমনাথ যে সুরঞ্জনকে বেশি বিশ্বাস করেন অথবা বেশি ভালোবাসেন তা নয়। মূল কথা হলো নিরঞ্জনের এসব ব্যাপারে নিয়ে পরামর্শ করার সময় নেই, অর্থাৎ আগ্রহ নেই। নিরঞ্জন একটু অধৈর্য ধরনের, পার্সেন্টেজের অঙ্ক নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। যখনই বুঝেছে জমি কিংবা ফ্ল্যাটের জন্য বাবা ওই টাকার অর্ধেকও হাতছাড়া করতে রাজি নয়, তখনই নিরঞ্জনের ওই ব্যাপারে উৎসাহ চলে গেছে। ও সবসময় বলে, আমার সময় কোথায়? সময় সুরঞ্জনেরও নেই। ওদের সমস্ত সময় তো ওরা বাইরের জগৎটাকেই দিয়ে দিচ্ছে। বাড়ির সঙ্গে সম্পর্ক কতটুকু? ছেলে মেয়েদের কেউই নিজেরা পড়ায় না, বাবার কাছেও পড়তে দেয় না। আজকাল পরীক্ষার ধরন ধারণ অন্যরকম, উত্তর দিতে হয় অন্যভাবে। মান্ধা তামলের রীতির সঙ্গে মেলে না। শেষে বাবার কাছে পড়ে ফেল করুক আর কি। নিরঞ্জন মঞ্জুশ্রীর জন্য 2-2টো টিউটর রেখেছে। আজকাল তো আবার একজন টিউটর দিয়ে হয় না, এক এক সাবজেক্টে এক একজন, তাও সপ্তাহে 2 দিন কি 3 দিন 1 ঘন্টা করে। সোমনাথ প্রথমে শুনে অবাক হয়ে গিয়েছিলেন। ওদের সময় নাকি সপ্তাহে 7 দিনই পড়াতো, 1.5-2 ঘন্টা করে সব সাবজেক্ট, মাইনে 50 টাকা। নিরঞ্জন শুনে বলেছিল, তোমরা তো টিচারদের চিট করতে, স্কুলেই বা কি মাইনে দিত? সোমনাথ হেসে বলেছেন, চিট করতাম হবে হয়তো, কিন্তু ভালো ভালো ছেলে তখনই বেরিয়েছে। এখন ভালো স্কুল থেকে শুধু ভালো অফিসার বেরোয়। নিরঞ্জন কোনো তর্ক করেনি। ছোট ছেলে সুরঞ্জনের এখন ওসব সমস্যা দেখা দেয়নি। বিল্টু নেহাতি ছোট, দীপাই তাকে পড়ায়, স্কুলে পৌঁছে দেয়, নিয়ে আসে। পৌঁছে দিতে গিয়ে সকালে 1 ঘন্টা 1.5 কাটিয়ে আসে। অনেক ছেলেমেয়ের মা স্কুলে পৌঁছে দিয়ে সামনের বাড়ির রোয়াকে বসে গল্পগুজব করে, তারপর হন্তদন্ত হয়ে ফেরে স্বামীর অফিসে যাওয়ার আগে। সুরঞ্জন একদিন দেখে বলেছিল, সব শাশুড়িকে ফাঁকি দিচ্ছে, ফিরে গেলেই তো সংসারের কাজ,
যতক্ষণ ফাঁকি দেওয়া যায়। দীপা রেগে গিয়েছিল। অরুণাও একদিন বলেছিল, তুই তো দিব্যি আছিস, সকাল হলেই ছেলেকে নিয়ে কেটে পড়িস, সব ছোটাছুটি আমার। কারণ অরুণার ছেলেমেয়েরা সকলেই স্কুল বাসে যায় আসে। স্কুল বাস একেবারে দরজার সামনে এসে দাঁড়ায়। বিল্টুকে নিয়েই সুরঞ্জনের সঙ্গে দীপার কথা কাটাকাটি, তারপর কথা বন্ধ। দীপা সুযোগ খুঁজছিল। এ কদিন জরুরি প্রয়োজনে বিল্টুকে মধ্যস্থ রেখে কথা বলতে হয়েছে। বিল্টু, তোর মাকে বল, কিংবা বিল্টু সোনা, বাবার পকেট থেকে 10টা টাকা বের করে আনো। অর্থাৎ কথা যখন বন্ধ, শার্ট প্যান্টও ছোবে না। অথবা ছুলে কিংবা টাকা বের করলে যদি রেগে যায়। সুরঞ্জন অফিস থেকে ফিরে খাটের উপর টান টান হয়ে শুয়ে আছে। দীপা বললে, জানিস বিল্টু, আমাদের বাড়িতে প্রেসিডেন্ট আসবেন। পরক্ষণে একটা চীনা পটকা ফাটল। তবে আর কি, জীবন ধন্য হয়ে যাবে। এরকম একটা খবরে কোথায় চমকে ওঠার কথা। শুনে খুশি হয়ে উঠে বসবে, অবাক অবাক চোখে জিজ্ঞেস করবে, সত্যি কিনা, কে বলল, জানলে কি করে। তা নয়, সমস্ত ব্যাপারটাকে তাচ্ছিল্য করার চেষ্টা। আলনায় গুছিয়ে রাখা কাপড়গুলো আবার একবার গুছিয়ে রাখতে রাখতে অন্যদিকে চোখ রেখে দীপা ধীরে ধীরে বললে, যারা এর দাম বোঝে তারা সত্যিই ধন্য হবে। রামেশ্বরবাবু যখন বলছিলেন তখন ওর চোখে মুখে আনন্দ উপচে পড়ছিল। বেলেডোনা 30? ফু! মানুষটাকে নাকি দীপাকে ফু করিয়ে উড়িয়ে দিতে চাইল বোঝাই গেল না। দীপা একটুক্ষণ থেমে থেকে বলল, বাবাকে আজ অনেক দিন বাদে বেশ খুশি খুশি লাগছিল। এতক্ষণ একটা কথাও সুরঞ্জনকে সরাসরি বলেনি, সবই যেন স্বগতোক্তি। এবার সরাসরি বললে, বাবাকে আর যেন জীবন ধন্য টন্য বলো না, মনে আঘাত পাবেন। তারপর যেন নিজের মনেই দীপা বললে, এক একটি রত্ন। বলি অবশ্য খারাপ লাগলো, সুরঞ্জনকে বলার জন্য নয়, এর মধ্যে নিরঞ্জনে এসে গেছে বলে। এই বাড়িতে আসার পর এই একটা জিনিস দীপার রীতিমতো অপছন্দ। দীপা একটা বড় জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছে, ওর নিজেরই ভাই বোন অনেক, তাছাড়া জেঠ তুতু দাদারাও একই বাড়িতে থাকে। পাইকপাড়ার দিকে বেশ বড়সড় বাড়ি, তবে পুরনো আমলের। দেয়াল থেকে পলস্তারা খসে পড়লেও একটা বনে দিয়ে আনার গন্ধ আছে। জ্যাঠামশাই জেঠিমারা পৃথগণ্য, কিন্তু এক ছাদের নিচে। একসময় ছোটখাটো জমিদারি ছিল, এখন জেঠ তুতু দাদারা ইলেকট্রনিক্সের ব্যবসা করে অবস্থা খানিকটা ফিরিয়েছে। দীপাদের ভাগে পড়া দারোয়ান চাকর বাকরের ঘরগুলো এখন দোকান ভাড়া দেয়া হয়। দীপার এক দাদা ব্যাংকে চাকরি করে। এক দিদি খুবই সুন্দরী বলে বেশ ভালো বিয়ে হয়েছে, আমেরিকায় থাকে। সেজন্যই বোধহয় সুরঞ্জনের মধ্যে একটু হীনমন্যতা আছে। দীপার কিন্তু কোনো ক্ষোভ নেই। বিলেত আমেরিকার নামে ওর আতঙ্ক। কথায় কথায় বলে, বেশ আছি বাবা কলকাতায়, বাসে চড়লেই বাপের বাড়ি। দীপার বাপের বাড়ির সঙ্গে জ্যাঠামশাইদের শরিকি ঝগড়া লেগেই আছে, মন কোষাকষি চলছেই। কিন্তু বাইরের কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হলেই ওরা সকলে একজোট হয়ে যায়। আপদে বিপদে কিংবা কারো অসুখ হলে তখন ওরা অন্য মানুষ। কাকা কিংবা জ্যাঠামশাইকে সবাই মান্য করে। আর এই বাড়িতে বাবার জন্যে, মানে সুরঞ্জনদের বাবার জন্যে, কারো কোনো মাথা ব্যথা নেই। বাবার চশমার পাওয়ার বেড়েছে বলছিলেন। দীপা ধীরে ধীরে বললে, যেন ঘুরিয়ে বলতে চাইল, তোমরা কত অমানুষ। একটা চাপা রাগ থেকেই বললে, রামেশ্বরবাবু যে খবরটা জানিয়ে গেছেন, সুরঞ্জন সেটাকে ফু দিয়ে উড়িয়ে দিতে চাইছে, কিংবা জীবন ধন্যটন্য বলে ঠাট্টা করেছে বলেই। খবরটা শুনে থেকেই দীপার বেশ ভালো লাগছিল। ও তো রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছিল, কবে পাইকপাড়ায় গিয়ে সবাইকে জানিয়ে আসবে। দীপার বেশ গর্ব হচ্ছে। বাবা নিশ্চয়ই খুব খুশি হবে, ভাববে, যাক, দীপাকে গর্ব করার মতো পরিবারে বিয়ে দিয়েছি। শ্বশুরকে দীপা সমীহ করে, ভালোবাসে। এই বাড়িতে ওকে কেমন অসহায় লাগে বলে খানিকটা মায়া হয়। কিন্তু রামেশ্বরবাবু খবরটা জানিয়ে যাওয়ার পর থেকে 70 বছরের অসহায় নিঃসঙ্গ মানুষটা ওর চোখে যেন অনেকটা বড় হয়ে গেছে। সেজন্যই চশমার কথাটা তুলল। সোমনাথ একবার একা একাই ট্রামে করে গিয়ে দাঁত তুলিয়ে এসেছিলেন। বাসে উঠতে পারেন না, বসতে না পেলে আরও কষ্ট, তবু দিনের বেলায় যাওয়া আসা সম্ভব। কিছুদিন থেকে চোখে পরিষ্কার দেখতে পান না, খবরের কাগজ পড়তে অসুবিধে হয়,
তাই 2-4 বার ছেলেদের শুনিয়ে শুনিয়ে বলেছেন, চশমার পাওয়ার বাড়াতে হবে মনে হচ্ছে, কেমন ঝাপসা ঝাপসা লাগে। ব্যাস, এই অভিমানী বুড়ো মানুষটি বোধহয় কাউকে কিছু বলবে না। একদিন হঠাৎ একে একে চলে যাবেন সোমনাথ। একে ভালো করে দেখতে পান না, তার উপর চোখের ডাক্তাররা সবাই তো সন্ধ্যের পর চেম্বারে বসেন। তার উপর লোডশেডিংয়ের ভয়, অন্ধকার রাস্তায় কুকুরের ভয়। কলকাতা তো এখন কুকুরের শহর। সেজন্যই দীপা বললে, বাবার চশমার পাওয়ার বেড়েছে বলছিলেন, অর্থাৎ মনে পড়ালো। সুরঞ্জন সাড়া দিল না। এসব কর্তব্যের কথা উঠলেও বিরক্ত হয়। দীপা কিছুক্ষণ চুপ করে থেকে আলনায় কাপড় গুছিয়ে রাখতে রাখতে বললে, কাল একবার পাইকপাড়া যাব। এবারও সুরঞ্জন কথা বলল না। ও বোধহয় ভাবল দীপা রাগ দেখাচ্ছে, কিন্তু তা নয়। পাইকপাড়ায় বাপের বাড়িতে গিয়ে খবরটা জানিয়ে না আসলে যেন শান্তি নেই দীপার। সুরঞ্জন উত্তর দিল কি না দিল দীপার কিছু আসে যায় না। এখন ও আর এ বাড়িতে নতুন বউ নয়। সুরঞ্জন উঠে পড়ল। সন্ধ্যের সময় ওদের একটা আড্ডা আছে, কিন্তু আজ আর আড্ডার কথা ভাবল না। বাবার কাছ থেকে খবরটা ভালো করে জানতে হবে। দীপাকে কোনো বিশ্বাস নেই, সব ব্যাপারেই ওর এত উচ্ছ্বাস। তাছাড়া কি শুনতে কি শুনেছে কে জানে। একটা কৌতূহল অবশ্যই রয়েছে, কিন্তু সুরঞ্জন তেমন কোনো উৎসাহ বোধ করছে না। বছর 3 আগে খবর কাগজ পড়তে পড়তে বাবা শুধু বলেছিল, হি ইজ অনেস্ট, ভেরি অনেস্ট। একসময় আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম। আমি, রামেশ্বর একসঙ্গে কাজ করেছি। কাজ মানে ফালতু দেশের কাজ। সুরঞ্জনের ওসব বিষয়ে কোনো মোহ নেই। কলেজে পড়ার সময় পলিটিক্স ওরাও করেছে, চেয়ার টেবিল ভেঙেছে, বিপক্ষের ছেলেদের মারধর করেছে। এখন সব জানা হয়ে গেছে। এখনও রীতিমতো প্র্যাকটিক্যাল। যে কোনো বিষয়কে বিচার করে কোনো লাভ হবে কিনা দেখে। পুরোপুরি স্বার্থপর বলা চলে, কারণ ও দেখেছে নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করতে হয়। সামান্য উপকার করার জন্য কেউ এগিয়ে আসে না। অবশ্য তাও ঠিক নয়, সুব্রত সাহায্য না করলে চাকরিটা হতো না। প্রেসিডেন্ট আসবেন, এর চেয়ে চুনোপুটি কোনো মন্ত্রী কিংবা ওদের অফিসের জিএম এর সঙ্গে বাবার আলাপ থাকলে অনেক লাভ হতো। মন্ত্রীরা ও শুনেছে যা খুশি করতে পারে, অথচ সুরঞ্জনরা একজন এমএলএকেও চেনে না, আলাপ নেই। যাদের কেউ নেই তাদের অবশ্য টাকা থাকলে হয়। আর মজা এই, টাকা থাকলে তখন অনেকের সঙ্গে আলাপ হয়, তারাও খাতির করে। সুরঞ্জনের এখন অনেক কিছু চাই। দাদার ভাই বলে পরিচয় দেবার মতো আরও কিছুটা বেশি মাইনের চাকরি। এখন মাইনেটা এতই কম যে বাবার কাছে বলতেই লজ্জা। তাছাড়া দাদার পটাপট কয়েকটা প্রমোশনে ও খুশি না হয়ে বরং একটু অপমান বোধ করেছে। বাবার হয়তো ধারণা, অন্তত দাদা বৌদি তো নিশ্চয়ই, যে ও ইচ্ছে করে সংসার খরচের টাকা এত কম দেয়। হয়তো ভাবে ও টাকা জমাচ্ছে, অথচ স্পষ্ট করে বলতেও সংকোচ হয়। বিল্টু বড় হচ্ছে, এরপর তো খরচ আরও বাড়বে। তার উপর এই বাড়ির সমস্যা। দাদার কোনো ভাবনা নেই, ও কোথাও না কোথাও বেশি ভাড়ার ফ্ল্যাটে উঠে যেতে পারবে, হয়তো অফিস থেকেই পেয়ে যাবে। সুরঞ্জন ঠিক জানে না দুম করে একদিন একটা ফ্ল্যাট কিনে ফেলবে। দাদা তো একদিন বলেই ফেলেছিল, বাড়ি ছাড়ো বাড়ি ছাড়ো, এই অশান্তি নিয়ে আর থাকা যায় না। ওর হয়তো উপায় আছে বলে এই কথা বলে। যাদের উপায় নেই তারা দাঁতে দাঁত চেপে পড়ে থাকে, সব অসুবিধে সহ্য করে, বছরের পর বছর মামলা লড়ে, হয়তো নিরুপায় হয়েই করে। তারাও এমন কিছু খারাপ লোক নয়। আসলে তো স্বার্থের দ্বন্দ্ব, যে যার স্বার্থ দেখে। সুরঞ্জনের এক এক সময় লোভ হয়। বাবার এখনও যা ফিক্সড ডিপোজিট আছে, আর ও নিজেও তো কোঅপারেটিভের সামান্য লোন পাবে, বোধহয় একটা ফ্ল্যাট হয়ে যেতেও পারে। খুবই ছোট ফ্ল্যাট অবশ্য, তখন একেবারে শহরতলিতে চলে যেতে হবে, তাহলেও শান্তি। কিন্তু বাবার ওই এফডি থেকে পাওয়া সুদের টাকাটা বন্ধ হয়ে যাবে, সংসার চালানোই দায় হবে। তাছাড়া বড় একটা অসুখ বিসুখ হলে, বাবার অনেক টাকা বেরিয়ে গেছে ওই অসুখে, অপারেশনের সময় নার্সিংহোম আর ডাক্তারে, সেজন্যই বাবার এত ভয়। বাবা, তুমি চোখ দেখাতে যাবে বলছিলে? সুরঞ্জন এসে দাঁড়ালো। সোমনাথের অবাক হওয়ার কথা। চশমার পাওয়ার বাড়াতে হবে সে কথা বলেছেন মাস 2 আগে। কেউ মনে রেখেছে ভাবেননি। নিজের গাফিলতিতেই একা একা চলে যাননি, তবে ঝট করে একদিন চলে যেতেন।
সুরঞ্জনকে ভীষণ ভালো লাগলো সোমনাথের। বুকের ভেতরটা কেঁদে কেঁদে উঠল। বাড়ির এক প্রান্তে পড়ে আছেন ওর অনেক কষ্টে তৈরি বর্মাটিকের আসবাবের মতো। ওর জন্য কারো কোনো চিন্তাভাবনা আছে, বুকের মধ্যে একটু মমতা আছে, বিশ্বাস করতেই পারেন না। বললেন, একটু থেমে বললেন, কাকে দেখানো যায় বলো তো? আজকালকার কোনো খবরই রাখেন না সোমনাথ। সেই প্রাচীন আমলের ডাক্তারদেরই চিনতেন, জানতেন। নিজেই বললেন, ডাক্তার ভাদুড়ি তো মারা গেছেন, ওকেই দেখাতাম। তাহলে দেখি খোঁজ করে, সুরঞ্জন বললে। অর্থাৎ ও একদিক থেকে বেঁচে গেল। আজকেই এখনই নিয়ে যেতে হচ্ছে না, পরে কোনো একদিন গেলেই হবে। এমনকি বাবা যদি রাগ করে কোনোদিন একা একাই চলে যায়, তখনও ওর তেমন অনুশোচনা হবে না। আমি তো বলেইছিলাম নিয়ে যাব, ভালো ডাক্তারের খোঁজ করছিলাম। সেবার দাঁত তোলাতে গেলে ডেন্টিস্ট নাকি জিজ্ঞেস করেছিল, সঙ্গে কাউকে এনেছেন? পরে মার কাছ থেকে শোনা। আসলে মা ওদের বিরুদ্ধে অনুযোগ করেই কথাগুলো বলেছিলেন। সুরঞ্জন জানে এই অবহেলা মাকেই সবচেয়ে বেশি দুঃখ দেয়। মানুষটা কি ছিল আর এখন কিভাবে আছে, মা বলেছিল। বার্ধক্য সত্যি এক ধরনের শাস্তি। রাঙামাসি একদিন এসে বলেছিলেন, তোদের তো মনে থাকার কথা, নেহাত ছোট ছিলি না, তখন কি খাতির, তেমনি বড় চাকরি। সুরঞ্জন জানে আসলে বড় চাকরি বলেই খাতির। এই কথার পিঠেই মা বলেছিলেন, কি ছিল আর কিভাবে আছে। তারপর মা সেই দাঁতের ডাক্তারের কথাটা তোলে। সেই ডেন্টিস্ট ভদ্রলোক নাকি বলেছিলেন, কেউ আসেনি কেন, ছেলে নেই বুঝি, সব মেয়ে, না তাও নেই? লজ্জাও করে না তোদের, অথচ ওর বলতে লজ্জা। বাবা নাকি বলেছিল, ছেলেরা এখানে থাকে না, বাইরে। মা বলেছিলেন, কত কষ্টে যে একটা বুড়ো বাপকে এমন মিথ্যে কথা বলতে হয়, তোরা বুঝবি না। সুরঞ্জনের সত্যি খুব বুকে লেগেছিল সেদিন, চোখে জল এসে গিয়েছিল। কিন্তু তারপরও সে একই ব্যাপার, স্বভাব বদলাতে পারেনি। কথাগুলো মনে পড়ে যেতেই সুরঞ্জন মনে মনে প্রতিজ্ঞা করে ফেলল, এবার চোখ দেখাতে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো গাফিলতি করবে না। কিন্তু এখন তো ও অন্য কথা জানতে এসেছে। বাবা খাটের উপর বসে খবরের কাগজখানা পড়ছেন। সারাদিনই এই দুখানা কাগজ নিয়ে কাটিয়ে দেন। একটা বাবা নিজেই নেন নিজের টাকায়। আসলে যে কাগজখানা সারা জীবন পড়ে এসেছেন সেটা ছাড়তে পারেন না। দুপুরবেলা খাওয়ার পর বৌদির পড়া শেষ হয়ে গেলে দাদার কাগজখানা চেয়ে নেন। ওটার টাকা দাদাই দেয়। সুরঞ্জন সকালে দাদার কাগজে একবার চোখ বুলিয়ে নেয়। বাবা অবশ্য কিছুদিন থেকে নিজের কাগজখানা ছেড়ে দেওয়ার কথা বলছেন। পারবেন না, এতদিনের অভ্যাস ছাড়া কি সহজ নাকি, যতই টাকার টানাটানি হোক। রামেশ্বরবাবু এসে আজ নাকি কিসব কথা বলে গেছেন। সুরঞ্জন এই কথাটি এতক্ষণ বলতে চাইছিল, সেজন্য এই ঘরে আসা। সোমনাথ সুরঞ্জনের দিকে তাকিয়ে হেসে ফেললেন, বললেন, হ্যাঁ, বুড়ো হয়েছে, কাজ নেই, তার উপর বাড়িতে অশান্তি, কি আর করবে, এখানে ওখানে ঘুরে বেড়ায়। হঠাৎ খেয়াল হয়েছিল প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এসেছে। সুরঞ্জন হেসে একটু অবিশ্বাসী সুরে বললে, দেখা করতে পেলেন? বললে তো আগে থেকে চিঠি লিখেছিল। সুরঞ্জন বললে, ও, কিন্তু বাবা নিজের কথাটা কেন বলছে না, সেটাই তো ও জানতে চায়। সোমনাথ হঠাৎ বললেন, এক সময় তো ওর খুবই ঘনিষ্ঠ ছিল, তাছাড়া রামেশ্বরকে দেখে তোর এখন বুঝতে পারবি না। ওকে উনি ঠাট্টা করে ফায়ারবল বলতেন। সুরঞ্জন বললে, এখানে আসার কথা কি যেন বলছিলেন? সোমনাথ চুপ করে রইলেন। অনেকক্ষণ বাদে বললেন, হ্যাঁ, সেরকম একটা সদিচ্ছা নাকি আছে, মনে রেখেছেন, খোঁজ নিয়েছেন, সেই যথেষ্ট। সেসব দিন। কথাটা শেষ করলেন না সোমনাথ। সামনের জানলা দিয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইলেন। কি যেন ভাবছেন, কিংবা সেই সব দিনের ছবি চোখের সামনে ভেসে উঠছে। তোমার সেই মনে আছে? স্ত্রী শারদার দিকে তাকালেন। সেই যে হাওড়া স্টেশনে দেখা হয়ে গেল, বুকে জড়িয়ে ধরে। শারদা খুশিতে হাসলেন। সব মনে আছে, সব মনে আছে। সোমনাথ আর কিছু বললেন না, চুপ করে রইলেন। হয়তোবা অতীত দিনের স্মৃতির মধ্যে ডুবে গেলেন।
সুরঞ্জন উঠে পড়ল। এইসব অতীতের টুকরো টুকরো ঘটনার কথা হঠাৎ হঠাৎ এক একবার শুনেছে। কখনো ভালো লেগেছে, কখনো ওকে স্পর্শই করেনি। সুরঞ্জন শুধু বর্তমানকে চেনে। তবু মনে হলো এলে মন্দ হয় না, এও তো এক ধরনের স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। লাহিড়িদের বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে টের পেয়েছে লাহিড়ির বোনের বিয়ে হিন্দুস্তান রোডে। এলাহি কাণ্ড, আলো সানাই, প্রচুর লোক, অনেক বড় বড় লোকও ছিল, কিন্তু তার মধ্যে একজন মন্ত্রী, আর তাকে নিয়েই সকলে ব্যস্ত। কি খোসামোদ, কি তোয়াজ, যেন আর সকলে অনাহুত বরাহুত। ওর বন্ধু সুকুমারের বাবা মারা গেল, নামই প্রফেসর ছিলেন, কিন্তু বাবা মারা যাওয়াটা যেন খবরই নয়। প্রথমেই বললে অমুক মন্ত্রী এসেছিলেন। দাদা যখন বলে আজকাল ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ডের খুব কদর, তখন বোধহয় এগুলিই বোঝায়। দীপার কাছ থেকে শুনে সুরঞ্জন বলে উঠেছিল, তবে আর কি, জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই তাই। সমস্ত পাড়া সচকিত হয়ে উঠবে, পাড়ার লোক সমীহ করে কথা বলবে, বন্ধু বান্ধবদের কাছে, অফিসে, আড্ডায় বলতে পারবে। তখন আর এই নগণ্য চাকরিটার কোনো গ্লানি থাকবে না। তবে এখন অবশ্য বলবে না, আসুন আগে তারপর, তা না হলে সবাই হাসাহাসি করবে। ভাবে বানিয়ে বানিয়ে বলেছি, কিন্তু কাউকে না বলেও যেন তৃপ্তি নেই। এরকম একটা খবর কি মনের মধ্যে চেপে রাখা যায়? সুরঞ্জনের মনে হলো বাবা যেন ওর চোখে হঠাৎ বড় হয়ে গেছে, অনেক বড়। আশ্চর্য, যে মানুষটাকে আজীবন দেখে এলো, স্নেহ ভালোবাসা মেখে বড় হলো, মনে পড়ে সেবার পরীক্ষার আগে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, বেহুশ জ্বর, বাবা সারা রাত মাথার কাছে জেগে বসে আছে, মা আইস ব্যাগ ধরে। জ্বরটা বোধহয় কমে এসেছিল, একটু জ্ঞান আছে। মা আর বাবাকে দেখে ঝরঝর করে চোখ বেয়ে জল পড়েছিল। এই মানুষটার মধ্যে ন্যায়, নীতি, নিষ্ঠা দেখে আসছে সারা জীবন। কি নির্লোভ, শুধু নিজের সংসারটাকে ঠিকমতো গড়ে তোলা ছাড়া যেন আর জীবনের কোনো উদ্দেশ্য নেই। সকলে ভালো থাক, সুখে থাক। যেটুকু পার্থক্য সে শুধু কালের, সময়ের। যা ভালো বলে জেনে এসেছেন, দেখে এসেছেন, সেটাকেই মেনে চলা। অথচ ওর ভালো লাগা মন্দ লাগার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারি না বলি মানুষটাকেই এড়িয়ে চলি। সুরঞ্জন ভাবল, আমরাও তো একই রকম বন্দী, কালের কাছে, সময়ের কাছে। যে যার কালের গণ্ডিতে আবদ্ধ, সেজন্যই পরস্পর পরস্পরের পছন্দ অপছন্দকে দাম দেয় না, অস্বীকার করতে চায়। একটা মানুষের সব গুণ কি খারিজ হয়ে যাবে এ কালের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিতে পারে না বলি, অথবা আমাদের বিশ্বাসের সঙ্গে তার বিশ্বাস মেলে না বলে? রামেশ্বর বাবুকে নিয়ে আমরা সকলেই তো হাসাহাসি করে এসেছি, কারণ ভদ্রলোকের হোমিওপ্যাথিতে অন্ধভক্তি, আর এই বাড়িতে কেউই হোমিওপ্যাথিতে আস্থা রাখতে পারেন না। বিল্টুর অসুখ সেরেছিল ওর ওষুধে, তা সত্ত্বেও কেমন একটা সন্দেহ, হয়তো অসুখটা এমনি সেরে যেত। তাই সুরঞ্জন ওকে ঠাট্টা করে বলে বেলেডোনা 30। ওদের কাছে শুনে শুনে একদিন বিল্টুও বলেছিল, ধমক দিয়েছিল দীপা, ওর ভয় কখন রামেশ্বরবাবুর সামনেই বলে ফেলবে। কিন্তু এই মানুষটিকে কোনোদিন সুরঞ্জন অন্যভাবে দেখার চেষ্টা করেনি। বাবা বলেছিল, রামেশ্বরকে দেখে তোরা এখন বুঝতে পারবি না, ওকে উনি ঠাট্টা করে ফায়ারবল বলতেন। সত্যি তাই, এখন তো রামেশ্বরবাবু শুধু উপহাসের বিষয়। সাকসেসফুল মানুষ ছাড়া আর কাউকে বোধহয় আমরা দাম দিই না। চাকরি কিংবা ব্যবসা কিংবা প্রফেশন কিংবা পলিটিক্স, পলিটিক্স তো এখন একটা প্রফেশন। 5 বছরে যা পারো গুছিয়ে নাও, কিন্তু যে লাইনেই যাও তোমাকে সাকসেসফুল হতে হবে, ওপরে উঠতে হবে। তা না হলে তুমি শুধুই একটা বিস্তৃত সিঁড়ির ধাপ। একে অপরকে ওপর ওঠার পথ করে দিয়েছ, আর সেজন্যই কারো কাছে তোমার কোনো দাম নেই। ফায়ারবল তখন নিতান্তই ভিজে বারুদ। যে সাকসেসফুল সে তাকে কখনো কখনো মূল্য দেয়, সেটুকুই তার জীবনের একমাত্র স্বীকৃতি। বাবা বলেছে, মনে রেখেছেন, খোঁজ নিয়েছেন, সেটুকুই যথেষ্ট। কত অল্পে সন্তুষ্ট। সুরঞ্জন হঠাৎ যেন বাবাকে নতুনভাবে দেখতে শুরু করেছে। বাড়ি থেকে বেরিয়ে ও আর গোল পার্কের আড্ডায় গেল না। হঠাৎ সামনে একটা বাস পেয়ে উঠে পড়ল। একেবারে ঢাকুরিয়া ব্রিজ পার হয়ে যোধপুর পার্কে এসে নামল। বছর কয়েক হলো ছোটকু পিসিরা যোধপুর পার্কে সুন্দর একটা বাড়ি করে উঠে এসেছে। 5 কাঠা জমির উপর, কি চমৎকার বাড়ি।
দোতলায় গ্রিল দেয়া ব্যালকনি, নিচের তলাটা ভাড়া দিয়েছে, কোম্পানি লিজ। পিসেমশাই সেল ট্যাক্সের উকিল, খুব ভালো প্র্যাকটিস। একদিন মক্কেলদের সঙ্গে বসে আলোচনা করছিলেন, অনবরত ট্যাক্সকে ট্যাক্সও বলছিলেন। হয়তো ব্যবসাদার মক্কেলরা ট্যাক্সও বলে, তাই উনিও ট্যাক্সও বলছিলেন। পিসেমশাইয়ের বসার ঘরের এক কোণে বেশ বড়সড় পেটমোটা গণেশের মূর্তি। পূজারী এসে রোজ ঘণ্টা নেড়ে পুজো করে যায়। সিঁড়ির মাথাতেই পিসেমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। 5 ফুট 5 ইঞ্চি হাইট, কিন্তু গায়ে অপরিমিত চর্বি আর মাংস। প্যান্ট পরলে মনে হয় ভুঁড়িটা আগে আগে চলছে। প্রচুর টাকা করেছেন, 2 মেয়ের খুব ভালো বিয়ে দিয়েছেন। এক কথায় সাকসেসফুল মানুষ। তাই 5 ফুট 5 ইঞ্চি হাইটের মানুষটা 7 ফুটের ওপর থেকে কথা বলে। ছোটকু পিসি ভোলা ভালা মানুষ, সেজন্যই মাঝে মাঝে আসে সুরঞ্জন, কিন্তু পিসেমশাইকে একেবারে পছন্দ করে না। ভেবেছিল ছোটকু পিসির সঙ্গে, ছোটকু পিসির মেয়ে মলির সঙ্গে গল্পগুজব করে একসময় খবরটা দিয়ে যাবে, তাহলেই পিসেমশাইয়ের কানে যাবে। কিন্তু সিঁড়ির মাথায় দেখা হয়ে গেল পিসেমশাইয়ের সঙ্গে। কে সুরঞ্জন, এসো এসো। তারপরই, বাবা কেমন আছে? যাবো যাবো ভাবি, সময় পাই না। পিসেমশাই গ্রিল দেয়া ব্যালকনিতে গিয়ে বসলেন, সুরঞ্জনকেও ডাকলেন। তারপরই বিরক্তির সঙ্গে বললেন, এই এক নুইসেন্স হয়েছে ফ্ল্যাট বাড়িগুলো। সামনের রাস্তার উপর বেশ উঁচু একটা মাল্টি স্টোরির বাড়ি, ওনারশিপ ফ্ল্যাট হিসেবে বিক্রি হয়েছে। সুরঞ্জন আগেও দেখেছে, একবার খোঁজখবরও নিয়েছিল। পিসেমশাই বললেন, আগে কত দূর পর্যন্ত দেখা যেত, এখন চোখ আটকে যায়। শীতকালে 1 ফোঁটা রোদ্দুর পাই না। আরেক ঝামেলা হয়েছে কাজের লোক নিয়ে, ওদের জ্বালায় ঝি চাকর পাওয়া যায় না। পাবে কি করে? এক একখানা বাড়িতে ডজন ডজন ঝি চাকর দরকার। বেশ রাগতভাবে পিসেমশাই বললেন, এভাবে যেখানে সেখানেই যে মডার্ন বস্তি গজিয়ে উঠছে, দেখে নিও শহরটার দফারফা হয়ে যাবে। সুরঞ্জন বেশ মজা পাচ্ছিল, বললে, লোকের তো মাথা গোজার ঠাঁই দরকার পিসেমশাই। সুরঞ্জন যেন বোকার মতো একটা কথা বলে ফেলেছে, এমনভাবেই হাসলেন পিসেমশাই। বললেন, গভর্নমেন্টের এটা তো একটা রং পলিসি। সব লোক কলকাতায় থাকবে কেন? সবাই যদি বলে কলকাতায় থাকবো, তাহলে তো হয় না। সাবার্বে যাও, শহরতলিতে গিয়ে মাল্টি স্টোরিট বানাও। আমরা যে এত টাকা খরচ করে বাড়ি বানালাম, কর্পোরেশনকে ট্যাক্স দিচ্ছি, আর তুমি আমার সাউথের রোদ্দুর মেরে দেবে? তা ঠিক। পিসেমশাইয়ের কথায় সায় দিয়ে সুরঞ্জন উঠে পড়ল। যাই দেখি ছোটকু পিসি কোথায়, বলে শটান চলে এলো মলির পড়ার ঘরে। পিসেমশাইয়ের একজন গুরুদেব আছেন, বেশ নামী গুরুদেব। প্রত্যেকটি ঘরে তার নানা পোজের ছবি, বেশ বড় মাপের। কোনোটার আশেপাশে পিসেমশাই, ছোটকু পিসি, আরও সব শিষ্য শিষ্যা। ছবিটা যত বড় হবে, মানুষও যেন তত বড় মাপের হয়ে যাবে। অন্তত পিসেমশাই যেন তাই ভাবেন। তার উপর ছবিগুলো অনেক টাকা খরচ করে বাঁধানো, দামি ফ্রেমে। এসব দিকে সুরঞ্জন কোনোদিন ভালো করে তাকিয়েও দেখেনি, মনে মনে হেসেছে। মলির চুল বব করে কাটা, বছর 17 বয়স। একটা খুব সুন্দর ম্যাক্সি পরে সামনে আয়না রেখে পড়ছিল মলি। ওর এই রোগ, সবসময় আয়নায় মুখ দেখা। বড় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো, থেকে থেকেই আয়না একবার নিজেকে দেখে নেওয়া চাই। সুরঞ্জনের পায়ের শব্দে মলি ঘাড় ঘুরিয়ে দেখল। ও তুমি? সুরঞ্জন হাসল। মলি উঠে দাঁড়ালো। বাবার সঙ্গে তুমি গল্প করছিলে? আমি তখন থেকে ভাবছি কে হতে পারে। মলি চেয়ারটা ঘুরিয়ে নিল, সুরঞ্জনের দিকে বসল। ওর গলার হাড় থেকে ঝুলছে একটা লকেট। হাত বাড়িয়ে লকেটটা তুলে দেখল, গুরুদেবের ছবি। হেসে বললে, তুইও দীক্ষা নিয়েছিস নাকি? তারপর বললে, ছোটকু পিসি কোথায় রে? মলি বললে, ছাদে পুজোর ঘরে, কাল সত্যনারায়ণ দেবে জোগাড় যন্তর করছে। তারপর আদুরে গলায় বললে, কাল এসো না গো, সিন্নি খাবে। সুরঞ্জন কোনো কথা বলল না, শুধু হাসল। মলিকে বললে, চল। বলে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো, পেছনে পেছনে মলি। ছোটকু পিসি পরের দিন সকালের জন্য সত্যনারায়ণের ব্যবস্থা করে রাখছিলেন। সুরঞ্জনকে দেখে বললেন, আয়। একটা কম্বলের আসন এগিয়ে দিলেন। সুরঞ্জন সেটা সরিয়ে দিয়ে ঠাকুর ঘরে ওঠার সিঁড়ির ধাপিতে বসে পড়ল। ঘরটা নেহাত ছোট নয়, ফুল বেলপাতা চন্দনে ধূপে একটা ঠাকুরঘর গন্ধ। সুরঞ্জনের বেশ ভালোই লাগছিল। আর তখনই ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের ওপরেই গুরুদেবের ছবিটায় চোখ পড়ল।
মুখ বাড়িয়ে ভালো করে দেখল সুরঞ্জন। গুরুদেবের পাশে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী। ছবিটা সুরঞ্জন দেখছে দেখে মলি বললে, তুমি তো কিছুই বিশ্বাস করো না, দেখছো অত বড় একজন মানুষ গুরুদেবের পাশে দাঁড়িয়ে ছবি তুলিয়েছেন। সুরঞ্জন হাসল, কোনো কথা বলল না। মনে মনে বললে, ছবিটা গুরুদেব তুলিয়েছেন, উনি নন। একটা বড় মাপের মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তোলাতে পারলেই লোকে তাকেও বড় ভাববে। মনে মনে ভাবলে, তোদের গুরুদেব ভগবান নিয়ে ব্যস্ত থাকলে কি হবে, এইটুকু প্র্যাকটিক্যাল সেন্স তার আছে। এতক্ষণ আসল কথাটা বলার জন্য সুরঞ্জন হাঁসফাঁস করছিল। কোন একজনকে না বলে যেন তৃপ্তি নেই। ও হঠাৎ বললে, জানিস মলি, জানো ছোটকু পিসি, প্রেসিডেন্ট বাবার সঙ্গে দেখা করতে আসছেন আমাদের বাড়িতে। মলি অবাক হয়ে বলল, কে? ব্যাপারটা যেন কিছুই নয় এমনভাবে সুরঞ্জন বললে, প্রেসিডেন্ট। মলি বোধহয় কিছুই বুঝতে পারল না। ছোটকু পিসির কোনো কৌতূহলী হলো না। অনেক কাকুতি মিনতি অনুনয় বিনয় করে একবার গুরুদেবকে বাড়িতে এনেছিলেন। সেদিন কি আনন্দ ছোটকু পিসির! গুরুদেব বাড়িতে আসবেন, এর চেয়ে বড় খবর যেন আর কিছুই নেই। শনিবার বিল্টুদের স্কুল বন্ধ থাকে, তাই পরের দিনই দীপা বিল্টুকে সঙ্গে নিয়ে পাইকপাড়া চলে এলো। এভাবে ও মাঝে মাঝে আসে। সুরঞ্জনকে বলে রেখেছে সেই যথেষ্ট। এখন আর শ্বশুর শাশুড়ির মত নিতে হয় না, এমনকি অনেক সময় বলেও আসে না। একা দীপাই নয়, ও বাড়ির কেউই কোনো বিষয়ে ওদের মতামত নেয় না, জানানোর প্রয়োজন বোধ করে না। সোমনাথ যেন শুধুই রেশন কার্ডের হেড অব দি ফ্যামিলি, একটি নিরবয়ব সই। দীপাদের পাইকপাড়ার বাড়িটাও তো তাই। এখানে তবু সোমনাথ আছেন মাথার উপর, পাইকপাড়ায় বাড়িটাই শুধু মাথার উপর। দাদু মারা গেছেন অনেক কাল। এখন পুরনো পলেস্তারা খসা বাড়িটার একদিকে দীপারা, অন্যদিকে জ্যাঠামশাইরা। পুরনো আমলের বাড়ি, বিশাল চওড়া চওড়া দেয়াল, ঘরগুলো আধো অন্ধকার। লোহার ফটকে বারান্দার রেলিংয়ে মরচে ধরেছে। দোতলার ছাদ থেকে জল চুইয়ে পড়ে দেয়ালে দেয়ালে ছোপ পড়েছে জলের। বিচিত্র সব মানচিত্র আঁকা হয়ে আছে। চুনকাম করালেও দুদিন বাদেই দাগগুলো ফুটে ওঠে। ছাদ ছাড়ানোর সামর্থ্য নেই কারো। দীপার দাদা অমলেশ প্রায় ক্ষোভের সঙ্গে বলে, এই বাড়িটাই হয়েছে কাল, কিছু না থাকলে তবু একটা কিছু করার চেষ্টা করা হতো, শান্তিতে থাকা যেত। অর্থাৎ জ্যাঠামশাইদের সঙ্গে নিত্যদিন বিরোধ হতো না, ঝগড়া হতো না। দুপক্ষেরই ধারণা বিরোধের মূল কারণ ঈর্ষা। কেউ কারো ভালো দেখতে পারে না, অপরের অবস্থার সামান্য উন্নতিও সহ্য করতে পারে না। এইসব ভবিষ্যতে হতে পারে ভেবেই দাদু বেঁচে থাকতে থাকতেই পার্টিশন করে দিয়ে গেছেন। তবু শরিকি ঝগড়া লেগেই থাকে। দীপা সামান্য কয়েক ঘন্টার জন্য বেড়াতে এলেও ঝগড়াঝাটির সমস্ত ইতিহাস শুনতে পায়। এই বাড়িটা যেন দুটি অসুখী স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের মতো, যে স্বামী স্ত্রী বিচ্ছেদ চাইলেই তার উইল করে দিয়ে যাওয়া পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হবে। অথচ এসব নিয়েই ওরা দিব্যি সুখে মানুষ হয়েছে। দীপার বিয়ে ঠিক হওয়ার পর যখন শুনল সুরঞ্জনের নিজের বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকে, তখন কি মন খারাপ হয়ে গিয়েছিল। ভাড়া বাড়িতে আবার কেউ থাকে নাকি? অবাক হয়ে গিয়েছিল। ওদের চাকর বাকর দারোয়ানদের ঘরগুলো দোকান ঘর হিসেবে ভাড়া দেয়া আছে। সুরঞ্জনদের তাদের সমগোত্র মনে হয়েছিল। এখন অবশ্য ভুল ভেঙে গেছে। এখন বুঝে গেছে কলকাতার বেশিরভাগ লোকই ভাড়াটে। পাইকপাড়ার এই বাড়িখানার প্লিন্থ অনেকখানি উঁচু, ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ির ইট খসে খসে পড়ছে। সামনে এককালে বাগান ছিল, এখন শুকনো খটখটে। কোথাও কোনো গাছ নেই, বাইরে গরু ঢোকে, কুকুর ঘুরে বেড়ায়, লোহার ফটক খোলাই পড়ে থাকে। দীপার মা দূর থেকেই দেখতে পেলেন, হাসি হাসি মুখে এগিয়ে এলেন। বিল্টুকে প্রণাম করতেই জড়িয়ে ধরলেন। দীপা প্রণাম করল। মা জিজ্ঞেস করল, সব ভালো তো রে? দীপার মুখ তখন অনর্গল কথা। এখানে এলে ও যেন হাঁপ ছেড়ে বাঁচে। যেখানে যত কথা জমা হয়ে আছে, না বলে শান্তি নেই। মা জিজ্ঞেস করল, সুরঞ্জন এলো না, অনেকদিন আসেনি? দীপা হাসল। ওর কথা ছেড়ে দাও, বাবুর সময় হয় না, সব সময়ই কাজ। মা একে একে শ্বশুরের কথা, শাশুড়ির কথা, নিরঞ্জন অরুণার কথা, মঞ্জুশ্রীর কথা জিজ্ঞেস করলেন। দীপা উত্তর দিতে দিতে
উত্তরের সঙ্গে তাদের সম্পর্কে আরও নানান খবর দিতে দিতে ভেতরে ঢুকল। দীপার বাবা তখন ভেতরের উঠোনের এক জায়গায় চুন বালি সিমেন্ট নিয়ে বসে ভাঙা উঠোনের একটা গর্ত মেরামত করছেন কর্নিক হাতে। দেখে দীপার খুব খারাপ লাগলো। বাবাকে গিয়ে প্রণাম করে ধমক দিল, আবার তুমি নিজেই সব করতে বসেছ? দীপার কাছে ধরা পড়ে যাওয়ায় নির্মল হাসি উপচে পড়ল ধবধবে ফর্সা মুখে। হেসে বললেন, কই আমার দাদু কই? দীপার মা তখনও আঁকড়ে ধরে আছেন নাতিকে। সে হাত ছাড়িয়ে নিয়ে ছুটে এসে অবিনাশকে প্রণাম করল। অবিনাশের এক হাতে কর্নিক, অন্য হাতে একখানা ভাঙা ইট। দুহাত দুদিকে প্রশস্ত করলেন যাতে বিল্টুর জামা কাপড়ে না লাগে, কিন্তু কনুই দুটো দিয়ে তাকে কাছে টানলেন। দীপার গলার স্বর শুনে ছোট বোন সীমা ওপরের বারান্দা থেকে উকি দিয়েই উল্লাসের চিৎকার করল, দিদি তুই? দুদ্দার করে নেমে এলো, চিৎকার করে ডাকল, ছোটদা কে এসেছে দেখো। ছোট ভাই কমল এসে এলো। সকলেই গিয়ে দোতলায় বাবার শোবার ঘরে বসল। ঘরগুলোর যেমন উঁচু সিলিং তেমনি বড় ছিল, কিন্তু ক্রমে ক্রমে মাঝখানে দেয়াল দিতে দিতে ছোট হয়ে গিয়েছিল। সবাই একসঙ্গে বসে সাংসারিক গল্পে মশগুল হয়ে গেল। অমলেশ, দীপার দাদা, তখনও ফেরেনি। দীপা দিদির কথা জিজ্ঞেস করল। মা বললেন, কালই তো চিঠি এসেছে। সীমাকে বললে, দেখা না। সীমা ছুটে গেল। চিঠিটা বাবার তোষকের তলা থেকে নিয়ে এলো। সুন্দর খামখানা, ছুরি দিয়ে সুন্দর করে কাটা, যাতে নষ্ট না হয়। ঘুরিয়ে ফিরিয়ে খামখানা দেখল দীপা। ওপরের নাম ঠিকানা দেখে বললে, দিদির হাতের লেখাটাও কত সুন্দর হয়ে গেছে না মা? অমলের শেষে বললে, হবেই তো, দিনরাত তো ইংরেজিতেই লিখতে হচ্ছে। মা হাসতে হাসতে বললে, নিপাও নাকি কি একটা চাকরি করছে জানিস? তাই? খুব অবাক হলো দীপা। আর কমলেশ বললে, পড়ে দেখ না, ফ্ল্যাট কিনেছে। দীপার খুব মজা লাগলো। পড়তে পড়তে কেবলই মৃদু মৃদু হাসছে। তারপর হঠাৎ বললে, হ্যাঁ মা, দিদি জামাইবাবু কি ওখানেই চিরকাল থাকবে নাকি? মা হাসল, কি জানি। তারপরই কমলেশ বললে, দিদি আমেরিকা গিয়ে ফ্ল্যাট কিনছে, আর জ্যাঠামশাই এখানে আমাদের উচ্ছেদ করতে চাইছে। লোকটা এক নম্বরের হারামি। মা রাগত চোখ করে কমলেশের দিকে তাকালো। অর্থাৎ জ্যাঠামশাই সম্পর্কে এ ধরনের কথা শুনে রেগে গেলেন, রেগে যান। হাজার হোক, ওর ভাসুর সম্পর্কে এরকম কথা উনি কোনোদিনই বরদাস্ত করতে পারেন না। অথচ ছেলেরা রেগে গেলেই এই ধরনের কথা বলে। দীপার মা এখনও ওর সামনে ঘুমটা দেন, সরাসরি কথা বলেন না, সম্মান করেন। ওর সম্পর্কে আত্মীয়দের সঙ্গে কথা বলার সময় বলেন, বড় ঠাকুর তো বলেন। বড় ঠাকুর মানে বড় ঠাকুর। ওর ধারণা বড় ঠাকুরের দোষ নেই, বুড়ো মানুষ, তার কথা কে শোনে। ছেলেরা এসব ঝঞ্ঝাট দিয়ে বসেছে, ছেলেদের কথায় সায় দিতে বাধ্য হচ্ছেন। দীপা বললে, কি হয়েছে কি? মা বললে, জানি না বাপু, একদিন দুপুরে দেখি একদল লোক এসেছে, সঙ্গে এক পাঞ্জাবি না সিন্ধি, বাগান বাড়ি সব মাপজোক করছে। তোর জ্যাঠামশাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে কিসব কথা বলছেন। কমলেশ বললে, পার্টিশন হয়ে গেলে যেন বাড়িটা আলাদা হয়ে গেল, যা খুশি করা যায়। আসলে ভিত একই, ছাদ তো একটাই, অথচ আমাদের ঘুণাক্ষরও জানতে দেয়নি। মা বললেন, হঠাৎ এসে একদিন তোর বাবাকে বললে ওদের অংশটা নাকি বেচে দেবে, অনেক দাম পাচ্ছে। মাকে খুব চিন্তিত দেখালো। অসহায় কান্না কান্না মুখ করে বললে, তোর বাবাকেও বেচে দিতে বললে, তাহলে নাকি আরো বেশি দাম দেবে। কমলেশ রেগে গিয়ে বললে, সব ওই বুড়োটার প্ল্যান, আমাদের উচ্ছেদ করা। এতকালের বাড়ি ভেঙে ফেলে এখানে নাকি একটা 12তলা বাড়ি হবে, 80টা ফ্ল্যাট। মা দুঃখের হাসি হেসে বললেন, বলে কি জানিস, আমাদের ইচ্ছে হলে একটা ফ্ল্যাট নিতে পারি। লোভ দেখাবার জন্য বললে, টাকাও পাবে, ফ্ল্যাটও পাবে। দীপা শঙ্কিত হয়ে বলে উঠল, সে কি, আমাদের এই এত বড় বাড়ি ছেড়ে একটা ঘুপচির মধ্যে ঢুকতে যাব কেন? লোকে বলবে কি? সীমা স্কুলে পড়ে, এখনো ফ্রক পরে। ও চুপচাপ ছিল। হঠাৎ বললে, জানিস দিদি, ওরা নাকি নাকতলার দিকে চলে যাবে, জমি কিনে বাড়ি করবে, কি যেন ব্যবসা করবে, তার জন্য টাকা চাই। সবারই মুখ থমথম করছিল, দীপারও। কমলেশ বললে, এমনিতে এত টাকা পয়সার অভাব,
তার উপর আবার মামলার খরচ লেগে গেল। দাদা অবশ্য একটা ইনজাংশন নিয়েছে। দীপার খুব খারাপ লাগলো। ও বেশ খুশি খুশি মন নিয়ে এসেছিল, একটা দারুণ খবর ওদের জানিয়ে যাবে বলে। দিদি নিপাকেও আমেরিকা একখানা চিঠি দিয়ে জানাবার ইচ্ছে হচ্ছিল। তার বদলে এইসব কথা শুনে একেবারে বিমর্ষ হয়ে পড়ল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর উপন্যাস ছাদ, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।